হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি সুভাশিস। আজকে আমি চলে এসেছি হালি শহর, যার ঐতিহাসিক নাম ছিল হাভেলি শহর, আর যদি তারও আগের নাম বলি কুমারহট্ট। তো আজকে এই হালি শহরেরই ঐতিহাসিক এবং ট্যুরিস্ট জায়গাগুলো ঘুরে দেখব। তো তার আগে বলে রাখি, আপনারা যদি এখানে আসতে চান কীভাবে আসবেন। তো বন্ধুরা, হালি শহর যাওয়ার ট্রেন আপনারা শিয়ালদা থেকে পাবেন। তো আমি এখন শিয়ালদাতে চলে এসেছি, আর এখান থেকেই 8:30টার শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল ধরছি। আর ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আপনারা যারা হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে আপনাদের ব্যান্ডেল হয়ে নৈহাটি আসতে হবে, আর নৈহাটির পরের স্টেশনই হচ্ছে হালিশহর। আর আপনারা শিয়ালদা থেকে হালিশহরের ট্রেন প্রায় আধা ঘন্টা অন্তর অন্তর পেয়ে যাবেন। মেইনলি কৃষ্ণনগর, কল্যাণী অথবা গেদে যাওয়ার ট্রেনগুলো কিন্তু হালিশহর যায়। এখন সময় হচ্ছে 8:30, ট্রেন একদম এক্স্যাক্ট টাইমেই ছাড়লো। শিয়ালদা থেকে হালিশহরের ডিস্টেন্স 42 কিলোমিটার, আর যেতে সময় নেয় 1 ঘন্টা। তো এখন সময় হচ্ছে 9:40, এসে পৌঁছালাম হালি শহর। আর হালি শহরের ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে প্রথম কিন্তু নাম আসে সাধক রামপ্রসাদ সেনের ভিটে। এছাড়া রামপ্রসাদের ঘাট এবং অন্যান্য আশ্রমগুলো তো আছেই। এবার স্টেশনের বাইরে বেরোনো যাক, আর সোজা চলে যাব রামপ্রসাদের ভিটে। সেখানে যাওয়ার আগে কচুরি তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। হালি শহরে অনেকক্ষণ ঘুরতে হবে, তাই ব্রেকফাস্টটা করে নিলাম। তো এবার বেরিয়ে গেছি, স্টেশন থেকে বেরিয়ে গেছি। এবার দেখি কি টোটো বা অটো পাওয়া যায়। স্টেশন থেকে এগিয়ে আসতে এখানে একটা অটো স্ট্যান্ড, আর ওদের একটা টোটো। আর এখান থেকে এই অটোটা পেলাম। 10 টাকা ভাড়ায় মন্দিরের সামনে পৌঁছে দেবে। সামনে হালি শহর রামপ্রসাদ মন্দির যাওয়ার একটা সুন্দর ফটক। তো অটো করে 10 মিনিটের মধ্যে চলে এলাম হচ্ছে এইখানে রামপ্রসাদের মন্দির আর ভিটে। আর যদি এদিকটা দেখাই, এদিকে অনেক ডালার দোকান আছে। এদিকে একটু যাই, গিয়ে দেখাই আপনাদের কত কীরকম ডালা আছে সেটা আপনাদের দেখাই, দিয়ে তারপর মন্দিরের ভিতর যাচ্ছি। এই একদম সামনে মন্দির, আর এইদিকেই অনেক ডালার দোকান। কত করে ডালা? 51 টাকা, তারপর 101 টাকা, 150, 200, 500। আচ্ছা, এইগুলো কত? এই নারকেল দিয়ে 201 টাকা। 201 টাকা। তারপর আছে 150 টাকা আছে, 100 টাকা আছে, 50 টাকা আছে, 500 টাকা আছে, 400 টাকা আছে। ভোগের মূল্য 60 টাকা। আচ্ছা, এটা 9টা থেকে 9:30 মধ্যে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আপনার এখান থেকেই পাওয়া যাবে মানে কুপন? একটা 9টা ফোন করলে আমরা ভোগের টিকিট কেটে রাখবো। 12টার মধ্যে ঢুকলে পুজোটা দিতে হবে। ভোগের মূল্য 60 টাকা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে এই ডালার দোকানটা আছে গোবিন্দ দশকর্মা ভাণ্ডার। তো এখানে 50 টাকা থেকে শুরু, যেমনটা বললো। আর যদি আপনারা ভোগের কুপন কাটতে যান, তো এই ফোন নাম্বারে কিন্তু ফোন করে আপনারা কুপনটা সংগ্রহ করতে পারেন। কারণ অনেকেরই আসতে দেরি হয়, তো যখন আসতে দেরি হলে কুপনটা পাওয়া যায় না। অ্যাকচুয়ালি এখানে 9:30টার মধ্যে ভোগের কুপন দিয়ে দেয়। তো এই দোকানে ফোন করে বলে রাখলে এরা কুপনটা সংগ্রহ করে রাখে। তো চলুন আমি ভেতরে যাই। এখানে একটা অশ্বত্থ গাছ, যেখানে অনেক লোকজনের মানত, ডোর ইত্যাদি বাঁধা আছে। এছাড়া এখানে ধূপ মোমবাতি তো দেওয়া হয় এই জায়গাতে।
আগে মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আর এখানে ভেতরে মায়ের বিগ্রহের ছবি তোলা নিষেধ, তাই আপনাদের মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। যদি এ পাশটা দেখাই, এ পাশটা একটা ছোট পুকুর। সাধক রামপ্রসাদের ভিটের মধ্যে এই পুকুরটি ছিল একদম প্রাচীনকাল থেকেই। আর আপনারা যদি সকালে 9:30টার মধ্যে চলে আসেন, আপনারা কিন্তু ডাইরেক্ট মন্দিরের কর্তৃপক্ষ থেকেও কুপন নিতে পারেন। যেমনটা বললো 60 টাকা মূল্যই পড়বে। সাধক রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন 1718 সালে এক বৈদ্য তান্ত্রিক পরিবারে। আজ থেকে 300 বছর আগে তিনি যে কালজয়ী সঙ্গীত রচনা করেছিলেন তা কিন্তু আজও আমাদের মনে গেঁথে আছে। আমার পিছন থেকেই অবস্থান করছে সাধক রামপ্রসাদের বিখ্যাত পঞ্চবটী আসন, যেই আসনে বসে উনি মায়ের সাধনা করতেন। মন্দিরের ভিতরে গিয়ে জানতে পারলাম এখানে কুপন দেওয়া হয় সকাল 10টা পর্যন্ত। 10টার মধ্যে যদি আপনারা আসতে পারেন তাহলে কুপন সংগ্রহ করতে পারবেন। আর না হলে আপনারা এই পাশের যে ডালার দোকান আছে, আমি যে দোকানটা দেখলাম, অথবা অন্যান্য দোকানেও তারা কুপন সংগ্রহ করে রাখে। আপনারা সেখানে ফোন করে বলে রাখলে তারা কুপন সংগ্রহ করে রাখবে। আর যেমনটা বললাম, মন্দিরের ভেতর কিন্তু একদম ছবি তোলা বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের আমি দেখাতে পারলাম না। মায়ের বিগ্রহটি দেখার জন্য আপনাদের সচক্ষে দেখতে হবে, তার জন্য এখানে আসতে হবে। আমি কিভাবে এখানে এসেছি আপনি এই ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবেন। তো আপনারা দেখলেন সাধক রামপ্রসাদ সেনের ভিটে এবং মন্দির। তো চলুন এবার চলে যাওয়া যাক রামপ্রসাদ ঘাটে, যেখানে বসে তিনি মায়ের গান গাইতেন। তো এখান থেকে হাঁটা পথ প্রায় 500 মিটার মতো, হেঁটেই চলে যেতে পারবো। মন্দির থেকে বেরিয়ে এই ডান দিকের রাস্তাটা ধরে সোজা গেলেই কিন্তু আপনারা ঘাটটা পেয়ে যাবেন, রামপ্রসাদ ঘাট। রামপ্রসাদ ঘাটে যাওয়ার আগে দেখতে পাচ্ছি এখানে একটা শ্রী শ্রী বুড়ো শিব মন্দির। আর যাওয়ার পথে এখানে আরও দুটো শিব মন্দির দেখতে পাচ্ছি, খুব সুন্দর আটচালা স্টাইলের। চলে এলাম রামপ্রসাদের স্নানের ঘাট, স্থাপিত 1973। ঘাটটা তো অনেকটাই পুরনো, কিন্তু ঘাটটাকে বাঁধানো হয়েছে 1973 সালে। ঘাটের পাশে একটা কালী মন্দির। হতেই পারে এই মন্দিরের ঘাটে বসেই রামপ্রসাদ গান গাইতেন। এই শীতের সকালে গঙ্গার ঘাটটা এবং হুগলি নদীটাকে দারুণ লাগছে।
কথিত আছে নবাব সিরাজউদ্দৌলা আলীনগর অর্থাৎ কলকাতার ইংরেজদের দমন করে যখন আবার মুর্শিদাবাদের দিকে গঙ্গায় নৌকা নিয়ে যাচ্ছিলেন, তখন এই ঘাটেই রামপ্রসাদের গান শুনেছিলেন এবং গান শুনে এতটাই মুগ্ধ হয় যে রামপ্রসাদকে তার দরবারে তলব করেন। আর তারপর সাধক রামপ্রসাদ এবং নবাব সিরাজউদ্দৌলার দেখা হয় মুর্শিদাবাদের দরবারে এবং নবাব রামপ্রসাদের গানে খুবই মুগ্ধ হন। এছাড়া কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রও সাধক রামপ্রসাদের গানে খুবই মুগ্ধ ছিলেন। চলুন এবার এখান থেকে যাওয়া যাক এখানকার আরও দুটো জাগ্রত মন্দিরে। একটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা কালীর মন্দির আর একটা শ্যামসুন্দরী মন্দির। রামপ্রসাদ ঘাট থেকে বেরোলে একদম ডান দিকে সোজা একটু এগোলেই এই দুটো মন্দির দেখতে পাওয়া যায়। এই ঘাটের এখানে একটা শিব মন্দিরও আছে। একটু এগোনোর পর দেখতে পেলাম আই লাভ হালিশহরের সাইন, শহর পৌর ভবন। আর যদি এদিকটা দেখাই, গঙ্গার পাড়েই খুব সুন্দর একটা পার্ক, আর ওদিকটা আছে কফি হাউস। আর পৌরসভার ওয়েদার স্ক্রিনে AQI দেখাচ্ছে 235, খুবই বাজে মানে AQI। যাই হোক, চলি সোজা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। যাওয়ার পথে এখানে দেখছি পুষণ আশ্রম, এটাতেও যাব ফেরার সময়। আগে মায়ের মন্দির দুটো দেখে নিই, তারপর এখানে আসব। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চলে এলাম। এই যে এখানে দেখা যাচ্ছে একদম গঙ্গার পাড়েই। এটা হলো হালিশহর সিদ্ধেশ্বরী ঘাট। ঘাটের পাশে দুদিকে খুব সুন্দর বসার জায়গা, আর সামনে হুগলি নদী। এবার সোজা চলে যাব শ্যামসুন্দরী মন্দিরে। এই মন্দিরটা আমি এখনই গুগল ম্যাপে দেখলাম, তো সেই কারণে ভাবলাম যে একবার ঘুরেই আসি। আর একটা মন্দির দেখতে পাচ্ছি, শ্রী শ্রী বামাকালী মন্দির, তো এটাও একবার ঘুরে নিই। গঙ্গার পাশেই ছিল এই মন্দিরটি। এবার চলে যাই যেখানে আমার যাওয়ার কথা, শ্যামসুন্দরী মা কালীর মন্দির। মায়ের মন্দিরে চলে এলাম। এই মন্দিরটায় যদিও বা এলাম, এই মন্দিরটা বন্ধ। এই মন্দিরের মায়ের দর্শন হলো না, কিন্তু যাই হোক বামা কালীর তো দর্শন হয়ে গেল। যাই হোক, এবার যে আশ্রমটা দেখে এসেছি পুষণ আশ্রম, ওদিকে যাওয়া যাক। তো হাঁটতে হাঁটতে চলে এলাম পুষণ আশ্রম। খোলা তো দেখাচ্ছে 8টা থেকে 1টা, এবার জানি না, দেখি। আশ্রমে ঢুকলাম, দেখা যাক। ভিডিও করছে, কেউ কিছু বারণ করে নাকি।
আপনাদের আশ্রমটা এক ঝলক দেখালাম। অ্যাকচুয়ালি আশ্রমটা গঙ্গার পাড়ে খুব সুন্দর, কিন্তু এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই পুরোটা আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, চলুন এবার আপনাদের সোজা নিয়ে যাই নিগমানন্দ আশ্রমে। রামপ্রসাদ ঘাট থেকে ডান দিকে আসলে আপনারা এই মন্দিরগুলো আর এই কুষণ আশ্রম দেখতে পাবেন। আর যদি বাঁ দিকে যান তাহলে সেখানে আছে নিগমানন্দ আশ্রম, চৈতন্য ডোবা, আর এছাড়া রানী রাসমণি ঘাট, আর আরও যদি এগিয়ে যান তাহলে ফুচকা গ্রাম। তো এই যে চলে এলাম সামনের যে মোড়টা, এটাই হচ্ছে রামপ্রসাদ ঘাট। আর আমি এই জায়গাগুলো হেঁটেই কভার করছি, আর নাহলে আপনারা টোটো রিজার্ভ করেও করতে পারেন। এছাড়া লোকাল যে টোটো আছে সেইগুলো ব্রেক জার্নি করেও করতে পারেন। তো এই হাঁটতে হাঁটতে চলে এলাম রামপ্রসাদ ঘাটের এখানে। এই বাঁ দিকে রামপ্রসাদ ঘাট আর ডান দিকে হচ্ছে কালীবাড়ি, রামপ্রসাদ কালীবাড়ি। আর এই জায়গা থেকে সোজা এগিয়ে গেলেই নিগমানন্দ আশ্রম। তো এই যে হাঁটা পথে চলে আসলাম নিগমানন্দ আশ্রম। আর এই আশ্রমের আর একটা নাম আছে আসামবঙ্গীয় সারস্বত মঠ। এই মিশন পরিচালিত ডাক্তারখানাও আছে। আর চলুন দেখা যাক এখানে ভিডিও করতে দেয় নাকি। এইটা ওই পুষণ আশ্রমের থেকে অনেক বড় মঠ। এখানে জুতা ঘর আছে, এখানে জুতোটা খুলে যেতে হয়। সামনে একটা ছোট্ট মন্দির। এইখানে ডাক্তারখানাও আছে। আর যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, এই মঠেও কিন্তু প্রতিদিন ভোগ খাওয়ানো হয়, কিন্তু সেটা 9:30 কি 10টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়, সেটা আপনাদের বলে দিচ্ছি আমি। এখানে ডিটেলস আছে বিভিন্ন ডাক্তার দেখার আর যা যা সেবা দেওয়া হয় এই মঠ থেকে সেটা। যারা সারস্বত পাঠশালাও আছে, স্কুল। তো বন্ধুরা, আমি এখানে ভোগ প্রসাদের কুপন নিয়ে নিয়েছি। এখানে 12:30টার সময় খাওয়ানো হয়, ভোগ প্রসাদ দেওয়া হয়, আর মূল্য হচ্ছে 50 টাকা। আজকে আমার ভাগ্যটা ভালো ছিল তাই পেয়ে গেছি। আর যদি আপনারা দেরি করে আসেন তাহলে এই যে ফোন নাম্বারটা আমি দেখাচ্ছি, এই ফোন নাম্বারে কিন্তু আপনারা ফোন করে যদি বলে দেন তাহলে এরা কুপনটা বুক করে রাখবে। আর না হলে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে এই কুপন দেওয়া হয়। তো এই হলো পুরো আশ্রমের চত্বর। আর এখানে আছে নাট মন্দির। আমি বাকি মঠটা ঘুরে দেখি। বন্ধুরা, এটা হলো নাট মন্দির। আর চারদিকে যেমনটা দেখলাম বিভিন্ন মনীষীদের এবং মঠের গুরুদের ছবি দেওয়া আছে। আর মূল মন্দির এখন বন্ধ। আর এদিক থেকে নিচের দিকে গঙ্গার পাড়েও যাওয়া যায়। তো চলুন সেটাও দেখাচ্ছি। আর যদি সামনে দেখায়, সামনে দেখুন সোজা দেখা যাচ্ছে হুগলি নদী। একদম নদীর পাড়েই এই আশ্রম। খুব সুন্দর আর মনোরম পরিবেশ, খুব শান্তশিষ্ট নিরিবিলি জায়গা, অসাধারণ লাগবে আপনাদের। আপনারা হালি শহরে আসলে তো বলবো এইখানে অবশ্যই আসতে। দেখুন কি শান্ত নদীটা। আর ওই যে দূরে যদি দেখাই, দূরে কিন্তু কাশফুল দেখা যাচ্ছে। একটু জুম করে আপনাদের দেখাচ্ছি।
কতটা ক্যামেরায় আসছে সেটা বলা যাচ্ছে না, এখানে এত রোদ্দুর, আমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু সচক্ষে দেখলে তো অসাধারণ লাগবে। এই দিকটা আছে গঙ্গা মাতার মন্দির, শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দির, মায়ের মূর্তি এদিকে। আর এদিকে আছে শিব মন্দির। আর যদি এ পাশটা দেখাই, এ পাশে স্মৃতি মন্দির, এই আশ্রমেরই 3 জন গুরুর এখানে সমাধি, শ্রীমৎ স্বামী অমলানন্দ সরস্বতী, শ্রীমৎ স্বামী নির্বেদানন্দ সরস্বতী, আর এখানে আছে স্বামী তুরীয়ানন্দ সরস্বতী। এখানে খুব সুন্দর বাগানও করে রাখা হয়েছে। আর এই ভেতরটাও নার্সারি। সামনে এই সিঁড়িটা আছে, এখান থেকে উপরে যাওয়া যাক, গঙ্গার ভিউটা ভালোই আসবে। ফুলটা কি দারুণ লাগছে দেখুন। চলে আসলাম এই ছাদে, আর জায়গাটা অসাধারণ লাগছে, চারদিকটা দেখুন। আমার পেছন দিকে গঙ্গা, হুগলি নদী, আর সামনে পুরো আশ্রমটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, গাছপালায় ভরা। আর এই দিকটা গঙ্গার অসাধারণ ভিউ। এখানে আছে গণেশের মন্দির। এই হলো স্বামী নিগমানন্দ আশ্রম। তো এখন ভোগ খেতে এখনও আধ ঘন্টা টাইম হাতে আছে। এর ঠিক কাছেই আছে শ্রী চৈতন্য ডোবা, তো সেখান থেকে ঘুরে আসে। এইখানে বাচ্চাদের, এই আশ্রমের মধ্যেই বাচ্চাদের একটা স্কুল, প্রাইমারি স্কুল, এখন স্কুল ছুটি হয়ে গেছে। তো একটু আগে যে স্কুলটা দেখালাম, এই দিকটাই স্কুলটা বাচ্চাদের, এই যে সুধাংশুবালা গার্লস প্রাইমারি স্কুল। তো চলুন, ভোগ খাওয়ার টাইমটা হোক, 12:30 বাজুক, ততক্ষণ চৈতন্য ডোবা থেকে ঘুরে আসি। এই আশ্রমে যেই রাস্তায় এলাম, এই রাস্তা থেকেই সোজা যদি এগিয়ে যাই তাহলে শ্রী চৈতন্য ডোবা পড়বে। এই হাঁটা পথে চলে এলাম চৈতন্য ডোবা বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডের বাঁ দিকের গলি থেকে সোজা গেলেই চৈতন্য ডোবা মন্দির। এই মন্দিরে আসার অন্যতম কারণ হলো এখানের একটা সুন্দর লোককথা আছে, আপনাদের সেটাই বলছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু ঈশ্বরপুরীর এটি জন্মভিটে। লোককথা অনুযায়ী ঈশ্বরপুরীর মৃত্যুর পর শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে আসেন এবং কাঁদতে কাঁদতে মাটিতে আছড়ে পড়েন। আর তখন তিনি নিজের উত্তরীয়ের মধ্যে এক মুঠো মাটি বেঁধে নেন। সেই মাটি দিয়ে তিনি প্রতিদিন তিলক আঁকতেন এবং এক কণা মুখে দিতেন। শ্রী চৈতন্যদেবকে দেখতে হাজার হাজার ভক্তরা এখানে এসে জড়ো হয়েছিল। মহাপ্রভুকে অনুসরণ করে তারাও এখান থেকে মাটি সংগ্রহ করতে লাগলেন। পরবর্তীকালে খননের ফলে সেই গর্ত ডোবার রূপ নেয়। এটির নাম হয় চৈতন্য ডোবা। এখানে রাধাকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু বিরাজমান।
এখন ঘড়িতে সময় প্রায় 12:30। তো চলুন এবার ভোগ খাওয়ার জন্য আশ্রমে যাওয়া যাক, আর আপনাদের দেখাই যে 50 টাকায় কী কী ভোগ প্রসাদ দিচ্ছে। একদম সামনে ভোগ প্রসাদটা অসাধারণ ছিল, আর প্রসাদে কী কী ছিল সেটা তো আপনারা দেখলেনই, আলাদা করে আর বললাম না। এবার এখান থেকে হাঁটা পথে চলে যাব রানী রাসমণি ঘাট এবং ফুচকা গ্রাম। গ্রাম্য রাস্তা দিয়ে হেঁটেই চলে এলাম রানী রাসমণি ঘাটের এখানে, আর এখানেই আছে ফুচকা গ্রাম। চলুন দেখা যাক। এই সামনে একটা ইট ভাটা, এখানে আছে ইট ভাটা, দেখুন কত ইট বানানো হয়েছে, একদম এখান থেকেই চলেছি। এই যে কাঁচা ইট একদম। চলে এলাম একদম হুগলি নদীর পাড়ে, কি সুন্দর জায়গাটা লাগছে। আর এই যে চারধারে যে মাটিগুলো দেখছেন, এই মাটিগুলো ইট ভাটার মাটি, ইট ভাটা আছে এখানে। কি সুন্দর, মানে নদীর হাওয়া অসাধারণ লাগছে। দুপুরবেলা মন্দিরে ভোগ প্রসাদ খেয়ে এখন হাঁটছিলাম, অনেকটাই হেঁটে আসলাম, আর এই হাওয়াটা দারুণ লাগছে। এখানেই মন্দিরটা আছে। আর তো এই জায়গাটাই হচ্ছে ফুচকা গ্রাম। অ্যাকচুয়ালি বাড়িতে বাড়িতে ফুচকার যে বলটা থাকে আর কি, ওইটা তৈরি হয়। এখানেও একটা দোকান আছে। আর এই সামনে যদি এগিয়ে যাই, এটা একটা মন্দির। চলে এলাম মন্দিরের সামনে। মন্দির এখন যেহেতু দুপুরবেলা, এই টাইমটা মন্দির বন্ধই পাবো, কিন্তু মন্দিরের স্ট্রাকচারটা এত সুন্দর লেগেছিল গুগল ম্যাপে ছবিগুলো দেখেছিলাম, খুব সুন্দর লাগছিল, তাই এই মন্দিরটায় আসলাম। যদি কাছ থেকে দেখাই, এরকম স্ট্রাকচার, অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো। রানী রাসমণি ঘাট নাম হওয়ার কারণ, এই গ্রাম ছিল রানী রাসমণির বাপের বাড়ি। এই মন্দিরটি হলো কালী মায়ের মন্দির ও পাশে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। দর্শন হয়নি, তুই আরেকদিন চল। না না, ও তো আসেনি আমার সঙ্গে। ছেলেকে এই মন্দিরেও ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তো এই মন্দির দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, তারপর আবার বিকেল 4টের সময় খোলে। আর এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে। এই নাম্বারে আপনারা যদি আসেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করে কুপন সংগ্রহ করতে পারেন, অথবা যদি সকাল সকাল আসেন 9টা থেকে 9:30টার মধ্যে কুপন পেয়ে যাবেন। আর যেমনটা দেখালাম, এই অঞ্চলটাকেই বলা হয় ফুচকা গ্রাম। এখানে ফুচকার দোকান, চারিদিকে অনেক রকম ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাট। নদীর পাশে একেবারে জমজমাট ব্যাপার। আর এখানেও একটা মন্দির আছে। এই মন্দিরটা হলো রাম মন্দির। আর এখন এই দুপুরবেলা হুগলি নদীর ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। ওই তো লাড্ডু খেয়ে নিবি, একটা লাড্ডু নিয়ে 3 জনের হয়ে যাবে।
আমি নদীর ধারে এই সুন্দর পরিবেশে বিকাল পর্যন্ত অপেক্ষা করেছিলাম মন্দির খুললে মাকে দেখব বলে। আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তাই ফুচকা আর টক জল খাওয়া বারণ, না হলে এখানকার ফুচকা বা চুরমুন আপনাদের টেস্ট করে বলতাম কীরকম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার হালি শহর ভ্রমণ। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা তো লাইক করবেনই, আর সাথে যারা নতুন এই চ্যানেলে এসেছেন বঙ্গ ব্যাকপ্যাকের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।